জেল থেকে বের হওয়ার বিনিময়ে এবার চড়া মূল্য দিতে হলো নীলাঞ্জনাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনার পক্ষের আইনজীবী নিজে থেকে নীলাঞ্জনার সাথে দেখা করা মাত্র নীলাঞ্জনাকে বলতে থাকে যে, দেখো নীলাঞ্জনা, আমি খুব ভালো করে জানি যে তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কবে তুমি এই বন্দি জীবন থেকে মুক্তি পাবে, কিন্তু এই বন্দি জীবন থেকে তোমাকে মুক্তি করার মতন এমন কোনো আইনজীবী তোমার সঙ্গে এগিয়ে আসবে না তোমাকে বাঁচানোর জন্য, সেটা আমি খুব ভালো করে জানি। তাই তোমার সকল ক্রাইমে যেহেতু আমি পার্টনার ছিলাম, তাই আমি তোমাকে এতটুকু আশ্বাস দিতে পারি যে আমি আমার যথাসাধ্য পরিমাণে চেষ্টা চালিয়ে আমি আমার যত কন্ট্যাক্ট আছে সেই সব কিছু খাটিয়ে তোমাকে এখান থেকে বেল করিয়ে নিয়ে তোমাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন আমি তোমাকে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে তোমার কিন্তু আমাকে কিছুটা হলেও দিতে হবে। সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমি খুব চড়া মূল্যই এর বিনিময়ে চাইবো তোমার কাছ থেকে। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে, দেখুন, আপনি যদি আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করার কথা ভেবে থাকেন, তাহলে আমি রিয়েলি ভেরি সরি টু সে যে আমি জেলে পৌঁছে মরতে রাজি আছি, কিন্তু তার সত্ত্বেও আমি আপনার কাছে ঋণী হতে রাজি না, কারণ আমার কাছে সেরকম টাকা নেই। তাহলে আমার অবশ্যই অন্য কিছু দিয়ে এর ভরপাই করতে হবে, আর যদি ভরপাই না করতে পারি তাহলে অবশ্যই আপনার কাছে ঋণের তলে আমাকে ডুবে থাকতে হবে। তাই এই জীবন থেকে তো আমি বরঞ্চ বেটার মনে করি যে না, আমি জেলেই পচে মরি। অন্যদিকে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী হাসতে থাকে এবং বলতে থাকে যে, তুমি এতটা আর্লি কেন ভেবে ফেলছো বলো তো? তুমি তো নিজেকে দিয়ে হলেও আমাকে ভরিয়ে দিতে পারো। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে, আমি নিজেকে দিয়ে কী করে ভরাতে পারি বলুন তো? তখন নীলাঞ্জনার পক্ষের আইনজীবী বলতে থাকে যে, বারে তুমি এত বড় একটা প্রপার্টির মালিক হয়ে উঠেছো এখন, আর সেটাও তো আমার সুবাদেই, তাই না? তাহলে সেই প্রপার্টি থেকে যদি 50% তুমি আমাকে দিয়ে দাও লিখে, তাহলে তো তোমার এমনিতেই আমার কাছে ঋণী হতে হলো না। তোমার যে কাজটা আমি করে দিচ্ছি তার বিনিময়ে এই এতটুকু অন্তত আমি তোমার কাছ থেকে নিতেই পারি, কী বলো? অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে, আপনার মনে হচ্ছে না যে আপনি বড্ড বেশি আমার কাছ থেকে চাহিদা করে ফেলছেন? অন্যদিকে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী বলতে থাকে যে, সবে তো মাত্র প্রপার্টির কথা বলেছি, আরও আগে তো আরও কথা আছে, সেগুলো তো এখনও বলিনি। তোমাকেও তো আমাকে কিছু সার্ভিস দিতে হবে, তাই না? তুমি যদি আমার যত্নার্থী না করো, আমাকে যদি খুশি না রাখো, তাহলে কী করে হবে বলো তো? তোমার সব কাজ আমি করে দেবো, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কিছুই দিবে না, সেটা কী করে হয় বলো তো? শুধু প্রপার্টি দিয়ে তো তুমি আমার মুখ ভরাতে পারবে না, তাই না? অন্যদিকে কথা বলবো, নীলাঞ্জনা বলতে থাকে যে, আপনি এতটা বিশ্রী রকমের একটা মানুষ সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এতদিন ধরে আপনাকে দিয়ে যা কিছু করিয়েছি সেই সব কটা কিন্তু টাকার বিনিময়ে আপনি করেছেন, ফ্রিতে কিন্তু আপনি কোনো সার্ভিসই আমাকে দেননি। আর তার থেকে বড় কথা, আপনি ভুলে যাবেন না যে আমি কিন্তু আপনার মেয়ের সমবয়সী। তাই আপনি আমারকে এরকম কুপ্রস্তাব দিয়ে কিন্তু আপনি যদি এটা ভেবে নিন যে না, আমি আপনার ফাঁদে পা দিয়ে দেবো, সেটা কিন্তু কোনোদিনও সম্ভব না, কারণ আমি সেরকম ঘরের মেয়েই না। অন্যদিকে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী বলতে থাকে যে, তুমি কোন ঘরের মেয়ে সে পরিচয় অন্তত তুমি আমাকে দিতে চাও না, কারণ তাতে আর যাই হোক না কেন তুমি আর উল্টোরও বেশি লজ্জা বেশি পাবে, কারণ তুমি যে পরিমাণে নিজেকে নিচে নামিয়ে ফেলেছো তাতে তোমার পরিবারের পরিচয় দেওয়া তো দূরে থাক, তোমার পরিবার যদি তোমার মুখ থেকে কথাগুলো শোনে না, তাহলেও হয়তো বা তারা তোমার মুখে কালি পুঁতে দিবে, কারণ তুমি যে পরিমাণে নিজের নোংরামোর সকল লিমিট ক্রস করে ফেলেছো, সেই কথা যদি এখন আমি বলতে শুরু করে দিই, তাহলে কোথায় গিয়ে যে শেষ হবে সেটারই তো আমি এখনও কুল কিনারা খুঁজে পাচ্ছি না, তাই না নীলাঞ্জনা? তো বন্ধু, ভিডিও ভালো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।